নমস্কার, আমি ঋতব্রত। আজকে আমরা এই পর্বে কথা বলবো ধর্ষণ নিয়ে। ধর্ষণ এমন একটি বিষয় যেটা কিন্তু আমাদের সমাজে খুব কমন হয়ে গিয়েছে, খুব সাধারণ ঘটনা। তার নানাবিধ কারণ আছে। যদি 1000টা ধর্ষণ হয়, তার মধ্যে হয়তো 2, 3 বা 4টে মিডিয়া অ্যাটেনশন পায়, প্রাইম টাইমে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং নাগরিক সমাজ পথে নামে, আন্দোলন হয়। বাকি যে ধর্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তেমন আলোচনা হয় না। নির্ভয়া কাণ্ড, কামদুনি কাণ্ড বা আজকের তিলোত্তমা কাণ্ড নিয়ে আমরা আলোচনা হতে দেখেছি, কিন্তু তার মাঝখানে অসংখ্য ধর্ষণের ঘটনা গোটা দেশ জুড়ে ঘটেছে, সমাজের বিভিন্ন অংশে ঘটেছে। সেগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয়নি। যখন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা আওয়াজ করি, আমরা চিৎকার করে বলি দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই, দোষীদের ফাঁসি চাই। সঠিক কথা, যে পুরুষ একজন নারীর জীবন তছনছ করে দেয় তার জন্য ফাঁসি বরাদ্দ। কিন্তু এভাবে কি ধর্ষণের ঘটনা কমা সম্ভব? আদৌ না। আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই তবে দেখবেন সেখানে খুব কঠিন সাজা বর্ণিত হয়েছে ধর্ষকদের জন্য। সেখানে কিন্তু ধর্ষণ প্রচুর পরিমাণে হয়। ধর্ষণের অনেক কারণ আছে, অনেক সামাজিক কারণ আছে। সামাজিক মূল্যবোধের একটা অবক্ষয় রয়েছে, শিক্ষার অভাব রয়েছে, পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন আছে। এগুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন এবং ধারাবাহিক আলোচনা হওয়া প্রয়োজন। হঠাৎ একটা ঘটনা ঘটলে আমরা সবাই আলোচনা করব, 2-3 মাস বাদে সব কিছু ভুলে যাব, আবার নিজেদের কাজে ফিরে যাব, আবার কোনো ধর্ষণের ঘটনা পেপারে পড়লে সমাজটা গোল্লায় গেল, আর কিছু থাকলো না। এবং আমরা শুধু আমাদের পরিবারের মেয়েদের সুরক্ষা নিয়ে ভাবব। গোটা সমাজে যারা মহিলা আছেন, বিভিন্ন অংশে যারা মেয়েরা আছেন, তাদের সুরক্ষা নিয়েও তো ভাবতে হবে। এবং সেই জন্য ধর্ষণের মূল কারণ অনুসন্ধান করে সেগুলো ঠিক করতে হবে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। নইলে কিন্তু কোনো দিনও এই সমাজ ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর জিনিস থেকে মুক্ত হতে পারবে না। ডেটা বলছে প্রত্যেক 3জন নারীর মধ্যে 1জন নারী সেক্সুয়ালি হ্যারাসমেন্ট বা মলেস্টেশন অথবা ধর্ষণের শিকার হয় এই সমাজে। ভয়ঙ্কর ডেটা, বাট এটা বাস্তব। ধর্ষণের থেকে মুক্তি পাওয়া কী করে সম্ভব সেটা আমি জানি না, কিন্তু ধর্ষণের কারণগুলো যদি আমরা সোসাইটাল পারসেপশন থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করি তবে হয়তো কোনো একটা জায়গায় পৌঁছানো সম্ভব, যে আমাদের ঠিক কী করা প্রয়োজনীয় সেটা অনুধাবন করা সম্ভব। একজন গবেষক তিহার জেলের 100 জন ধর্ষককে নিয়ে একটি সমীক্ষা করেছিলেন। তার মতে ধর্ষণরা কিন্তু কেউ মনস্টার বা স্বভাবগতভাবে অপরাধী তেমনটা নয়, আমাদের মতোই সাধারণ মানুষ। ধর্ষকরা কিন্তু আমাদের মতোই সাধারণ মানুষ। তাহলে তাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে এখানে, এবং সেই জায়গাটা ঠিক করতে হবে। না হলে কিন্তু এই জায়গা থেকে বা এই অভিশাপ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। একটি থিওরি বলে ধর্ষণের বা ধর্ষকদের অনেক রকমের শ্রেণী হয়। কেউ কেউ হয় অপরচুনিস্ট রেপিস্ট, তারা সুযোগের জন্য অপেক্ষা করে। ধরা যাক একজন মহিলা রাতে বাড়ি ফেরেন, সে ধারাবাহিকভাবে দেখছে, প্রত্যেক দিন দেখছে, সুযোগের জন্য অপেক্ষা করছে এবং সুযোগ পেলেই নিজের সেক্সুয়াল ডিজায়ার স্যাটিসফাই করবার জন্য সেই কাজটি করে। আরেকটা হয় অ্যাঙ্গার রেপিস্ট, এদের জীবনে অ্যাগ্রেশনটাই শেষ কথা এবং তারা মনে করে অ্যাগ্রেশনের মাধ্যমেই মহিলাদের ডমিনেট করা সম্ভব, অ্যাঙ্গার থেকে রেপ করে। আরেকটা হয় সেক্সুয়ালি স্যাডিস্টিক রেপিস্ট, এরা ভাবে, এরা একটা ফ্যান্টাসির জগতে বসবাস করে। এরা ভাবে সেক্সুয়াল ডিজায়ার পাওয়া সম্ভব যদি মহিলাদের হিউমিলিয়েট করা হয়, রেপ করা হয় তবেই। তো সেই মানসিকতা থেকে তারা রেপ করে। 4 নম্বর হচ্ছে ভিন্ডিকটিভ রেপিস্ট, এটা আমরা দেখি বিভিন্ন দাঙ্গার ক্ষেত্রে বা যখন কোনো দুটো কমিউনিটির মধ্যে ঝামেলা হয় সেখানে, বা যুদ্ধের সময়, সেখানে দুপক্ষের মধ্যে যখন সংঘাত হয় তখন এক পক্ষ আরেক পক্ষের মহিলাকে ধর্ষণ করে প্রতিহিংসা জানান দেয়। যেমন মণিপুরে যেটা হয়েছে সেটা ভিন্ডিকটিভ রেপিস্ট বা ভিন্ডিকটিভ রেপেরই অন্তর্গত। তো এই হচ্ছে ধর্ষকদের বিভিন্ন শ্রেণীবিভাগ, এবং সেই শ্রেণীবিভাগগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ধর্ষণের কারণগুলো আমরা ক্রমশ অনুসন্ধান করতে পারবো। আমার মনে হয়
ধর্ষণের 5-6টা বেসিক কারণ আছে, সেগুলো আমাদের ক্লিয়ার করা উচিত। প্রথমটা হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা। একসময় গোটা বিশ্বেই সমাজ ব্যবস্থা বা ইকোনমিক ব্যবস্থা এগ্রিকালচারাল বেস ছিল। সেখানে কায়িক পরিশ্রমের গুরুত্ব ছিল এবং পুরুষেরা যেহেতু গঠনগতভাবে বেশি সবল, তারা ইনকাম করতো এবং মহিলারা ঘর সামলাতেন। সেখান থেকে একটা বোধ জন্মায়, একটা পারসেপশন জন্মায় যে পুরুষরা মুখ্য, মহিলারা গৌণ, এবং পুরুষরা সব দিক থেকেই মহিলাদের ডমিনেট করবে, ফিজিক্যালি, মেন্টালি, সব দিক থেকে। এবং এই যে ডমিনেশন, সেটা কিন্তু মিউটেশনের মাধ্যমে প্রচণ্ড হিংস্র হয়ে উঠেছে। এবং আজও যেখানে আমরা এগ্রিকালচারাল ইকোনমি থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে এখন সার্ভিসিংয়ে ঢুকে গেছি, যেখানে প্রত্যেকটা বাড়িতে ছেলেরাও যেমন কাজ করছে, মেয়েরাও তেমন কাজ করছে, তৎসত্ত্বেও এই পিতৃতান্ত্রিক মানসিকতা কিন্তু আমাদের মনের মধ্যে এখন আর দানা বেঁধে বসে রয়েছে। সুযোগ পেলেই মহিলাদের হিউমিলিয়েট করি। দেখবেন যেগুলো সামাজিক ব্যবস্থা আছে সবগুলোকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহিলাদেরকেই স্যাক্রিফাইসটা করতে হয়, কারণ এর পেছনে রয়েছে পিতৃতন্ত্র বা পিতৃতান্ত্রিক মানসিকতা। এটা সমাজের একদম ভেতরে প্রথিত হয়ে আছে। এটার থেকে না বেরোতে পারলে ধর্ষণ থেকে মুক্তি নেই। পিতৃতন্ত্র মহিলাদের জন্য কিছু নিয়ম বানিয়ে দিয়েছে, অর্থাৎ যে মহিলা ছোট ড্রেস পরে, যে মহিলা রাতে বাইরে থাকে বা কাজ করতে বাইরে যায়, তারা খারাপ, তাদের সাথে ধর্ষণ করা যায়। কিন্তু যে মহিলা বড় ড্রেস পরে, বা মানে বড় ড্রেস মানে হচ্ছে যেই মহিলার সর্বাঙ্গ ঢাকা থাকে এবং যেই মহিলা দিনে কাজ করে রাতে বাড়ি চলে আসে বা বেশি রাত করে না বাড়ি ফিরতে, তারা ভালো, তাদের সাথে রেপ করা যায় না। কিন্তু তৎসত্ত্বেও নির্ভয়া রেপ হয়েছিল, তার কিন্তু ড্রেস, মানে যেটা ছোট ড্রেস, সেটা পরা ছিল না। তৎসত্ত্বেও আসলে পিতৃতান্ত্রিক মানসিকতা খুব জটিল। তারা নারীদের বিভিন্নভাবে ডিফাইন করার চেষ্টা করে। এটাকে অনেকটা বলা যেতে পারে ম্যাডোনা হোর কমপ্লেক্সের মতো। অর্থাৎ কিছু নারী ভালো, এই শ্রেণীর নারীরা ভালো, এই শ্রেণীর নারীরা খারাপ। যারা ভালো তাদেরকে সম্মান করা যায়, যারা খারাপ তাদের সাথে ধর্ষণ পর্যন্ত করা যায়। অনেক রকম এক্সিকিউশন রয়েছে, অনেক রকম ধ্যান ধারণা রয়েছে পিতৃতান্ত্রিক মানসিকতার। কিন্তু যে মূল বিষয়টি রয়েছে এই পিতৃতান্ত্রিক মানসিকতার, সেটা হচ্ছে মহিলাদের অবজেক্টিফাই করাটা। স্কার্টের ঝুল দেখে, রাতে কে কখন বাড়ি ফিরছে সেটা দেখে, সেই মহিলা কিভাবে কথা বলছে সেটা দেখে একটা মহিলাকে ডিফাইন করা, অবজেক্টিফাই করা, এটা কিন্তু বেসিক কারণ ধর্ষণের। এই অবজেক্টিফিকেশনকে যদি বাদ দেওয়া যায় এবং আমরা যেন বুঝতে শিখি যে মহিলারা কোনো অবজেক্ট নয়, তারা ভোগপণ্য নয় পুরুষদের। সেক্সুয়াল অ্যাট্রাকশন ডিফারেন্ট ইস্যু, কিন্তু তারা কখনো কারোর ভোগপণ্য নয়। এই বিষয়টি মাথা থেকে বের করে আনা খুব প্রয়োজন। দ্বিতীয় যে কারণটি আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। একটি ছেলে যদি ছোটোবেলা থেকে বড় হয় এটা দেখে যে মাকে বাবা আক্রমণ করছে, বাবা মাকে মারছে, মাকে বিভিন্নভাবে অবহেলিত হতে হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচারিত হতে হচ্ছে, সে ভাববে সেটাই বোধহয় নর্ম সমাজের। বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এডুকেশন বিগিনস অ্যাট হোম। যা শিখবে সেটাই কিন্তু সত্যি বলে সে মেনে নেবে, বাচ্চাদের বৈশিষ্ট্যই সেটা। এবং সেটা কিন্তু এমন গভীরে প্রথিত হয়ে যাবে সেই জীবনবোধটা, সেটা কিন্তু সে পরবর্তী জীবনে তার স্ত্রীর প্রতি বা অন্যান্য নারীদের প্রতি এক্সিকিউট করবে। একটি পরিবারে যখন একটি ছেলে বড় হচ্ছে, তাকে শেখাতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। তাকে শেখাতে হবে যে কোনো মহিলাকে জোর করাটা খারাপ, কোনো মহিলাকে অবজেক্টিফাই করাটা খারাপ। যদি এটা শেখানো না যায় তবে কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হওয়া যাবে না। পরবর্তী ক্ষেত্র হচ্ছে সামাজিক শিক্ষার অভাব। আমরা যখন এমন একটা এজে এসে পৌঁছাই, যেটা আমরা অ্যাডোলেসেন্ট এজ বলি, বা যেখানে বয়ঃসন্ধির সময়, বেটার বাংলা, সেখানে হরমোনগুলো আমাদের শরীরে খেলা করা শুরু করে, সেক্সুয়াল অ্যাট্রাকশন শুরু হয়, সেক্স এডুকেশন সম্বন্ধে কোনো ধারণা আমাদের নেই, এবং আমরা তখন থেকে অবজেক্টিফাই করা শুরু করি, মহিলাদের পণ্য ভাবা শুরু করি, পুরুষদের অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি। এবং তার ফলে যেটা হয়, আমরা নানাভাবে তাদের ইফটিস করি, আমরা নানা রকমভাবে তাদের আক্রমণ করি, এবং খুব বাজে বাজে মাল বলেও অনেক সময় সম্বোধন করতে শোনা যায়। এমনকি একটি সিনেমায়, আমার মনে পড়ছে না, ঋত্বিক রোশন আমিষা প্যাটেলের একটা সিনেমায় এটা নিয়ে মস্করা করা হয়েছিল, এই মাল শব্দটি নিয়ে।
একজন মেয়েকে, তারও বয়স হয়তো 15, 16, 17, 18, আরেকটি 16, 17 বছর বয়সী ছেলে মাল বলছে, এর থেকে খারাপ আর কী হতে পারে? তার মানেটা হচ্ছে সামাজিক শিক্ষার কোনো অস্তিত্বই আমাদের দেশে নেই বা আমাদের সমাজে নেই। বোঝাতে হবে ওই সময়টাতেই, ছেলেদেরকে বোঝাতে হবে যে সেক্সুয়াল অ্যাট্রাকশন খুব কমন, এটা যেমন খুব স্বাভাবিক, কিন্তু তার সাথে আরেকটা জিনিসও বলতে হবে যে এটা কারোর কনসেন্ট ছাড়া যদি কেউ কাউকে জোরপূর্বকভাবে করে বা কোনো মহিলাকে যদি কেউ অপমান করে কোনো কথা বলে, সেটা ততোধিক খারাপ এবং সেটা কিন্তু প্রায় খুনেরই সমতুল্য। এটাও বোঝাতে হবে। এই বোধটা যদি তখন থেকে তৈরি করা যায় একটি ছেলের মনে, সমাজে, তবে কিন্তু আমার মনে হয় ধর্ষণের মতো ঘটনা কমে আসবে। যে বয়সে মূল্যবোধটা তৈরি হওয়া উচিত, সেই বয়সেই যদি মূল্যবোধটা তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আর আক্ষেপ করতে হয় না এবং একটা জেনারেশনকে বিগড়ে যেতে হয় না। তার পরবর্তী হচ্ছে আরেকটা কজ, সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া বলা উচিত না, ঠিক, আমি বলবো যে সোশ্যাল মিডিয়া হতে পারে, এন্টারটেনমেন্ট মিডিয়া হতে পারে, বা লিটারেচার হতে পারে, এমনকি কালচারও হতে পারে। এই যে বলিউডে এত গান লেখা হয়, অনেক গানে মহিলাদের যাচ্ছে তাইভাবে অবজেক্টিফাই করা হয়, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। সেগুলো আমরা উপভোগ করি এবং সেখান থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা বোধ তৈরি হয় যে হ্যাঁ, সমাজে এই জিনিসটা করা যেতে পারে, একটা মেয়েকে আওয়াজ দেওয়া যেতে পারে, একটা মেয়ের সাথে হালকা অসভ্যতাম করা যেতে পারে, এবং সেটাই কিন্তু বৃদ্ধি পায় এক সময়, যেটা রেপ পর্যন্ত গিয়ে পৌঁছায়। অর্থাৎ এই যে বলিউডের মুভিগুলো বা বলিউডের অনেক গান অ্যাকচুয়ালি কিন্তু সমাজের ক্ষতি করছে। এখন একটা নতুন টার্ম এসছে অ্যানিম্যাল সিনেমার পর, সেটা হচ্ছে অ্যানিম্যালের পর টার্মটা যেন কি, আলফা মেল। অর্থাৎ মহিলাদের সাথে অসভ্যতম করা, তাদেরকে ফোর্স করা, তাদের সাথে সেক্স করা, এটাই আলফা মেল। আরে কাকা, যেই রিক্সা কাকুটা আমি দেখেছি, তার একটা ছোট মেয়ে আছে 4-5 বছরের, সারাদিন উদরন্ত পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, ছেঁড়া গেঞ্জি পরে, আমার কাছে আলফা মেল সে। কারণ সে তার মেয়েকে মানে পালন করবার জন্য, তার মেয়েকে বড় করবার জন্য যে পরিশ্রমটা করছে, ওটাই পৌরুষত্ব, ওটাই পুরুষের বৈশিষ্ট্য। ঠিক আছে? কাউকে রেপ করা, কাউকে ধর্ষণ করা, কাউকে জোর করে সেক্স করা, শারীরিক শক্তি লাগিয়ে বলদের মতো, সেটা অ্যাকচুয়ালি পুরুষত্ব নয়, সেটা অ্যাকচুয়ালি অসভ্যতম এবং সেটা অ্যাকচুয়ালি অপরাধ, তার জন্য শাস্তি হওয়া উচিত। কিন্তু এই সিনেমাগুলো সুপারহিট হয় এবং এই সিনেমাগুলো আমরা একদম ভীষণভাবে উপভোগ করি। আনফর্চুনেট কিন্তু ট্রুথ। এই জাতীয় সিনেমাগুলো বা এই জাতীয় মানসিকতা বা এই কিছু র্যাপ সংসের যেটা লিরিক্স এত বাজে, এত বাজে, সেগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি একটা লাইসেন্স তৈরি হয় যে হ্যাঁ, এত বড় আর্টিস্ট করছে, তা আমরাও করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সরকারের আরও সতর্ক হওয়া প্রয়োজন। একদম বলছি না যে কালচারাল সেক্টরে বা এই এন্টারটেনমেন্ট সেক্টরে পুলিশগিরি করার জন্য। ক্রিয়েটিভ ফ্রিডম সবার রয়েছে, কেউ অ্যাডাল্ট কন্টেন্ট দেখাতে পারে, অ্যাডাল্ট কন্টেন্ট ডিফারেন্ট জিনিস, কিন্তু মহিলাদের অবজেক্টিফাই করে সস্তা পাবলিসিটি অর্জন করা এবং সমাজের কাছে একটা নেগেটিভ বার্তা দেওয়া এবং সমাজের অনেক অংশের যুবকদের সেই কাজ করতে উদ্বুদ্ধ করা, আমার মনে হয় একটা অপরাধ এবং তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলা দরকার। আরেকটা বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়া। বাপ রে বাপ, কামদুনির কেসটা মোটামুটি ফলো করেছিলাম। এত সময় যদি একটা বিচার প্রক্রিয়ায় লাগে, তবে তো বিচার হবে না মোটামুটি কনফার্ম। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, সিম্পল কথা। সাক্ষ্য প্রমাণ লোপাট করার যথেষ্ট টাইম পেয়ে যাচ্ছে অপরাধী, সাক্ষীদের বিগড়ে দেওয়ার টাকা পয়সা দিয়ে যথেষ্ট পরিমাণ সময় পাওয়া যাচ্ছে, যে অভিযোগ করেছে অভিযোগকারিনীর পরিবারকে নানা রকমভাবে হুমকি দিয়ে, লোভ দেখিয়ে বা তাদের আরও বড় ক্ষতি করবার ভয় দেখিয়ে তাদেরকে অনেক সময় কেস থেকে সরিয়ে আনা হচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যারা ধর্ষক তারা কলার তুলে ঘুরছে। আর যদি কেউ মারা যান, ধর্ষিতা, সে যদি মারা যান তাহলে তো হয়েই গেল। যদি মারা না যান, তবে একটা কলঙ্ক, একটা মানে ভীষণ বেদনা বুকে নিয়ে সে বেঁচে আছে। আর যারা ধর্ষক
মানে কলার উঁচিয়ে গোটা সমাজ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, গোটা সমাজ তাদের কাছে মুক্ত মঞ্চ। ব্যাপারটা কি অদ্ভুত সেটা না? তো এটাই হচ্ছে বাস্তব। আমাদের দেশের দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়া কিন্তু আমরা দেখি ভীষণভাবে ধর্ষকদের উদ্বুদ্ধ করে। নির্ভয়া কাণ্ড একটা কেস, সেখানে 4 জনের ফাঁসি হয়েছে, হুইচ ইজ ট্রু। কিন্তু আপনি ভাবুন কত ধর্ষণের ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মিনিমাম শাস্তি হয়। অনেক ক্ষেত্রে তো ধর্ষকের বিরুদ্ধে প্রমাণও পাওয়া যায় না, সে তো গলা তুলে ঘুরে বেড়ায়, স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, তাকে কেউ আটকায় না, তাকে কেউ জিজ্ঞেস করে না। সে যে এত বড় অপরাধ করেছে তার কোনো ছাপই থাকে না সমাজের বুকে। সে আবার সেই একই রকম ঘটনা ঘটাতে উৎসাহ পায়। তো বিচার প্রক্রিয়া কীভাবে সংশোধন করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। অনেকগুলো আইন এসেছে, কিন্তু আনফর্চুনেটলি ইমপ্লিমেন্টেশনে কিন্তু গাফিলতি থেকেই যায়, এবং সেটা বড়সড় গাফিলতি থেকে যায়। এই সমস্ত কারণেই ধর্ষণ আর কমছে না। ধর্ষণের বেসিক কারণগুলো এটা। সেই জন্য আমার মনে হয় আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় থাকব, আমরা তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলব। যারা অপরাধী তাদের ফাঁসি চাইব, কোনো সন্দেহ নেই, সেতে কোনো দ্বিমত নেই সেটাতে। কিন্তু এই যে বেসিক কারণগুলো সমাজে পরিবর্তন করা দরকার, আমাদের সবার নিজের নিজের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু সেই বিষয়ে অগ্রসর হতে হবে, অগ্রণী হতে হবে। আমরা যদি সবাই এই দায়িত্বগুলো থেকে নিজেদেরকে পৃথক করে রাখি এবং দায়িত্বভার কাঁধে তুলে নিতে না চাই, তবে কিন্তু এই সমস্যা মিটবে না, ধর্ষণের সংখ্যাও কমবে না। হয়তো এখন তিলোত্তমার জন্য আন্দোলন করছি, 3 বছর বাদে অন্য কারোর জন্য আন্দোলন করব, আরও 3 বছর বাদে অন্য কারোর জন্য আন্দোলন করব। সে অন্য কেউ আমাদের পরিবারেরও কেউ হতে পারে। সেই জন্য ধারাবাহিক সচেতনতা, অ্যাওয়ারনেস দরকার, এবং যে সমস্যা তার একদম মর্মস্থলে, মূল ভরকেন্দ্রে আক্রমণটা করতে হবে। শুধু ক্যাপিটাল পানিশমেন্ট চাইলে আমার মনে হয় না সমস্যার সমাধান স্থায়ীভাবে সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আমি কথা বলি, বিশ্লেষণ করি আমার মতো করে। হয়তো অনেকে আপনারা একমত, আবার অনেকে হয়তো একমত নন, সেটা বড় বিষয় নয়। আপনারা যে আমার সাথে আছেন এটাই বড় বিষয়। ভালো থাকবেন সবাই। গুড নাইট।